শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ ফুলক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনাম। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়া উচিত বললেন প্রধানমন্ত্রী। তুরস্কে বাংলাদেশ দূতাবাসের নতুন ভবন উদ্বোধন। একাদশ শ্রেণীর ভর্তিতে বোর্ডের বেঁধে দেয়া অর্থের চেয়ে বাড়তি নেয়ার অভিযোগ। করোনাকালে চাপে অভিভাবকরা। সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রতিনিধিদের ছুটি 2 মাস কমল। মেয়াদ পূর্ণ হওয়ার 3 মাস আগে নির্বাচন করতে হবে। কঠিন শর্ত মেনে শ্রীলঙ্কা সফরে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। দ্রুত ঘরোয়া আসর শুরুর ইঙ্গিত বিসিবির। এবং করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 26 জনের মৃত্যু আর শনাক্ত 1812। সুস্থতার হার 71.66। এছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে যা থাকছে। দুই চলচ্চিত্র নোনা জলের কাব্য ও ট্রানজিট বুসান ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হওয়ার খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় তুরস্ককে বরাবরের মতো পাশে পাবে বাংলাদেশ। তুরস্কের আঙ্কারায় নবনির্মিত বাংলাদেশ দূতাবাসের ভবন উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, 3 বছর হতে চলল রোহিঙ্গারা বাংলাদেশের আশ্রয়, এখন তাদের ফেরত যাওয়া উচিত। তুরস্কের সঙ্গে 50 বছরের কূটনৈতিক সম্পর্ককে মাইল ফলক উল্লেখ করার পাশাপাশি রোহিঙ্গা সংকটে তুরস্কের সহযোগিতার কথা স্মরণ করেছেন প্রধানমন্ত্রী। পান্থ রহমানের জানাচ্ছেন বিস্তারিত। তুরস্কের রাজধানী আঙ্কারায় নির্মিত হয়েছে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল আর মহান মুক্তিযুদ্ধে শহীদদের সম্মানে স্থাপিত স্মৃতিসৌধ সেই ভবনের সৌন্দর্য বাড়িয়েছে। আছে বাংলাদেশকে চেনার নানা আয়োজন। তুরস্কে সেই বাংলাদেশ ভবনের উদ্বোধন হলো ভার্চুয়ালি। সেই আনন্দ অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবন উদ্বোধনের আনুষ্ঠানিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধু রাষ্ট্র তুরস্ক এবং দেশটির জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। The relations between our two countries are deeply rooted in shared history, faith and traditions based on mutual trust and confidence. I hope the formal opening of the Turkish embassy building in Dhaka also would happen soon, with the kind presence of the foreign minister, and I'll be glad if the president comes to Bangladesh. I also extend my invitation the president of Turkey to visit Bangladesh. Please convey my regards to the honorable president and the first lady, because I remember when this Rohingya people took shelter in Bangladesh, she was the first one visited Cox's Bazar, as well as foreign minister, you also with her. So I extend my invitation to both of them. লেবাননে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের জাহাজ মেরামতে সহায়তা করায় তুরস্কের প্রতি কৃতজ্ঞতা জানান সরকার প্রধান। Recently, one of the Navy ship, because in Lebanon, it was damaged, and I thanks to Turkish government and all of you that you have taken trouble to look into it, and now when you repair, and also our ship it is almost ready. So I thank you very much for your generosity. It's almost nearly
3 years. So Rohingya people should go back to their own country. So I feel that Turkey can play a pivotal role on this issue. বক্তৃতা পর্ব শেষে বাটন চেপে আনুষ্ঠানিকভাবে ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। 2020-2021 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিতে ঢাকার কলেজগুলো বোর্ডের বেঁধে দেওয়া সর্বোচ্চ অর্থ আদায়ের সঙ্গে যুক্ত করেছে পোশাকের দাম। অভিভাবকরা বলছেন, করোনার সময় এরকম বেশি অর্থ আদায় তাদেরকে চাপে ফেলেছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। গোপালগঞ্জের মুকসেদপুরের একটি স্কুল থেকে এসএসসি পাশ করা শফিকুল ইসলামের লেখাপড়ার খরচ চালান সবজি দোকানে কাজ করা তার বড় ভাই। ঢাকার বিসিআইসি কলেজে ভর্তির সুযোগ পেয়েছে সে। কলেজে এসে জানতে পারল ভর্তির 7,500 টাকার সঙ্গে পোশাকের জন্য আরও 6,000 সহ মোট 13,500 টাকা প্রয়োজন। এখন অন্য কলেজে ভর্তি হওয়ার কথা ভাবতে হচ্ছে তাকে। তো খরচটা যতটুকু আমি জানি তার চেয়ে ডাবল হয়ে যায়। চিন্তা ভাবনা করছি যে কম খরচের ভিতরে মোটামুটি একটা কলেজের ভিতরে যাতে আমি পড়তে পারি। এরকম সমস্যায় পড়া শফিকুল একা না, অনেক কলেজেই একাদশ শ্রেণীতে বাড়তি অর্থ গুনতে হচ্ছে অভিভাবকদের। এলাকাভেদে ভর্তি ফি 1,000 থেকে সর্বোচ্চ 7,500 টাকা হলেও কলেজগুলোতে পোশাক সহ নানা খাতে নেওয়া হচ্ছে বাড়তি টাকা। এরকম একটি শিক্ষা প্রতিষ্ঠান বিসিআইসি কলেজ। 5,000 টাকা বেশি নিতে পারবে না। জি জি। কিন্তু এখানে 7,500 টাকা ভর্তি, আবার ড্রেসের জন্য 6,000 টাকা। জি হ্যাঁ, কিন্তু এটা তো ড্রেস তো 6,000 টাকা লাগার কথা না। ড্রেস সহ কত নিচ্ছে? 13,500। ড্রেসের জন্য 6,000, ভর্তির জন্য 9,000। ঢাকা কমার্স কলেজেও বোর্ডের বেঁধে দেয়া সর্বোচ্চ অর্থের সঙ্গে পোশাকের জন্য বাড়তি 4,000 টাকা যুক্ত আছে। 7,500। আর ড্রেস বাবদ 4,000। ইউনিফর্মের জন্য নিচ্ছে 4,000 টাকা, 11,500। ঠিক কিছু করার নাই। সেটা তো অবশ্যই দিতে হবে, এখানকার আইন কানুন আমিও মেনে পড়াশোনা করে আসছি, আমার ছেলেও আশা করি এখান থেকে ওভাবেই। অধ্যক্ষ বলছেন, মানসম্মত শিক্ষার জন্য বাড়তি কিছু অর্থ নিতে হয় তাদের। স্পেশালাইজড একটা কলেজ হিসেবে আমাদের যে ব্যতিক্রমী কিছু কার্যক্রম আছে, যে কাজগুলো করার জন্য যে যতটুকু ব্যয় আমাদের নির্বাহ করতে হয়, সেই পরিমাণটা অর্থ আমরা নিয়ে থাকি। আগামী 17 সেপ্টেম্বর পর্যন্ত চলবে একাদশে ভর্তি কার্যক্রম। প্রতি বছরই কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়, কোনোভাবেই নানা অজুহাতে যেন শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা না হয়। তবে অভিভাবক এবং শিক্ষার্থীরা বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ের এই কড়া হুঁশিয়ারি কে শুনছে? বারবারই ঘটছে নিয়ম লঙ্ঘনের ঘটনা। ঢাকার মিরপুরের কমার্স কলেজ থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রতিনিধিদের ছুটি বছরে 3 মাসের বদলে 1 মাসের বিধান রেখে স্থানীয় সরকার সংশোধন আইন 2020-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আইন অনুযায়ী শপথ নেওয়ার 15 কার্যদিবসের মধ্যে জনপ্রতিনিধিদের দায়িত্ব গ্রহণ করতে হবে। পোর্সালিন বাবলার রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ভার্চুয়াল মিটিংয়ের শুরুতে স্থানীয় সরকার সংশোধন আইন 2020-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। সংশোধিত আইনে সিটি কর্পোরেশনের মেয়াদ পূর্ণ হওয়ার 3 মাস আগে নির্বাচন করতে হবে। পরে সচিবালয়ে স্থানীয় সরকার আইন সংশোধনের খুঁটিনাটি নিয়ে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। আগে 6 মাসের মধ্যে ইলেকশন করতে হবে, তো অনেক ক্ষেত্রে যদি 6 মাস আগে ইলেকশন করতে হয়, আবার অন্যদিকে ছিল ওই যেই প্রথম যেই ডেটে তারা মিটিং করবে তার থেকে 5 বছর পর্যন্ত তাদের টাইম মানে থাকবে, সময় থাকবে। তো দেখা যাচ্ছে যে 4 মাস 5 মাস আগে যদি ইলেকশন হয়ে যায়, শপথ হলেও তারা দিতে পারতেছে না, কারণ এই কন্ট্রাডিকশনের জন্য অনেক দিন তাদের অপেক্ষা করতে হয়। নির্বাচন তো বটেই, ইভেন শপথ নেওয়ার পরেও তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। তো সেই জন্য এটা একটু চেঞ্জ করে নিয়ে আসা হয়েছে যে না, 3 মাসের মধ্যে ইলেকশন শেষ করতে হবে এবং যেই দিন শপথ হবে তার 15 কার্য দিবসের মধ্যে হ্যান্ডওভার হয়ে যাবে আর কি। মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ বিমান কর্পোরেশন রোহিতকরণ আইন 2020-এর খসড়া এবং ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা 2020-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়। ড্রোনের বিষয়ে আজকে একটা নীতিমালা নিয়ে আসা হয়েছে, এটা বেশ কিছুদিন ধরেই আলোচনার মধ্যে ছিল। 3টা শ্রেণী করে দেওয়া হয়েছে। ক শ্রেণী শুধুমাত্র বিনোদনের জন্য, যেটা আপনার এই যারা ছেলেপেলেরা যে খেলনা হিসেবে যেটাকে ইউজ করবে, এটার ওজন অবশ্যই 5 কেজির নিচে হতে হবে। তো 2টার জন্য পারমিশন লাগবে না, একটা হলো টয়ের জন্য
আরেকটা হলো সামরিক বা রাষ্ট্রীয় প্রয়োজনীয় উপযোগী ড্রোন ব্যবহার। প্রতি বছর 8ই আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন এবং দিবসটি ক ক্রমিকে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। মোরসালিম বাবলা, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন বিশিষ্ট অভিনেতা সাদেক বাচ্চু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 65 বছর। চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চের এই গুণী অভিনেতার মৃত্যুতে দেশের সংস্কৃতি অঙ্গনে শোক নেমে এসেছে। তার বর্ণাঢ্য জীবনের কথা জানাচ্ছেন সুলতানা হিমু। 5 দশকের দীর্ঘ অভিনয় জীবনে মঞ্চ, বেতার, টেলিভিশন, সিনেমা সব ক্ষেত্রে দাপুটে বিচরণ ছিল সাদেক বাচ্চুর। লাগাতার লাগাইছি, ওই কাম না করণ পর্যন্ত স্ট্রাইক চলবো। 1955 সালে জন্ম নেওয়া সাদেক বাচ্চুর অভিনয় জীবনের শুরু 1963 সালে রেডিওতে। তার প্রথম থিয়েটার সংগঠন গণনাট্য পরিষদ। 1978 সালে প্রথম টেলিভিশন নাটকে অভিনয় করেন তিনি। আল্লাহর কসম। সিনেমায় প্রথম কাজ করেন রামের সুমতিতে। তবে 90 দশকের চাঁদনি সিনেমায় অভিনয়ের পর জনপ্রিয়তা পান খলনায়ক হিসেবে। সাদেক বাচ্চুর উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে আনন্দ অশ্রু, প্রিয়জন, সুজন সখী, আমার প্রাণের স্বামী, আমার স্বপ্ন, আমার সংসার সহ বহু চলচ্চিত্র। নায়ক আলমগীর পরিচালিত একটি সিনেমার গল্পে অভিনয়ের জন্য 2018 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন সাদেক বাচ্চু। আমি কাউকে শেখানোর মতো ক্ষমতা রাখি না। আমি তাদের সাথে কাজ করতে গিয়ে বরঞ্চ যে তারা তো আমার পরে, যেহেতু আমার ছোট, যেহেতু প্রযুক্তির ব্যাপারে, অভিনয়ের ব্যাপারে পৃথিবী যেভাবে আগিয়ে গেছে, আমার চেয়েও তারা অনেক। দেশের অভিনয় জগতে অবদানের জন্য মানুষের মনে বেঁচে থাকবেন সাদেক বাচ্চু। কিভাবে বলবো, একটা চরিত্র আমরা অভিনয় করি। সুলতানা হিমু, চ্যানেল আই। মূল্যায়ন করে না। এ পর্যায়ে আই স্পোর্টস। দর্শক, খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে যোগ দিচ্ছেন সহকর্মী আদিল আহমেদ শান। যাচ্ছি তার কাছে। শান। ধন্যবাদ মেহেদি। দর্শক, স্বাগত জানাচ্ছি আই স্পোর্টসে। আর শুরুতেই থাকছে বাংলাদেশ ক্রিকেট দলের আপডেট। শ্রীলঙ্কায় টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। এত বিধি নিষেধ মেনে সফর সম্ভব না উল্লেখ করে লঙ্কান ক্রিকেট বোর্ডকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। রিপোর্ট করছেন তামান্না তানজিনা। আর 2 সপ্তাহ পরেই শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। সাথে যাবে বিসিবির হাই পারফরম্যান্স দল বা এইচপি ইউনিট। প্রস্তুতিও চলছিল সেভাবেই। হেড কোচ সহ কোচিং স্টাফদের সবাই ফিরেছেন। 2 দেশের ক্রিকেট বোর্ডের আলোচনা চলছিল সফর প্রক্রিয়া নিয়ে। কিন্তু শেষ মুহূর্তে কঠিন কিছু শর্তাবলীর তালিকা দিয়েছে শ্রীলঙ্কা। 14 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করার পাশাপাশি সফরকালে নিরাপত্তা সহ বাংলাদেশ দলের সব দায়িত্ব নিতে হবে বিসিবিকে। বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হওয়ায় এত শর্ত মেনে সফর সম্ভব নয় বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি। কেউ ঘর থেকেই বেরোতে পারবে না 14 দিন। এটা তো আসলে একটা ছেলে খেলা না, এটা টেস্ট চ্যাম্পিয়নশিপ। ওরা এখন প্র্যাকটিস করারও সুযোগ দিচ্ছে না, কোনো প্র্যাকটিস ছাড়া। যেখানে আমাদের প্লেয়াররা 7 মাস ধরে খেলায় নেই, সেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপ তো হতেই পারে না। আমাদের চিন্তা ভাবনার সাথে আর রিয়েলিটির সাথে কোনো মিল নেই। এবং এই যেটা দিয়েছে, এটা দিয়ে কোনো অবস্থাতেই আমরা মনে করি কোনো টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব না। আজকেই চিঠি চলে যাওয়ার সম্ভাবনা। তো দেখি, আশা করি কালকে তো জানা উচিত। সফর বাতিল হলে জাতীয় দলের পরবর্তী করণীয় নিয়ে নতুন পরিকল্পনা করবে বোর্ড। যে 2টা শর্ত যেটা দিয়েছে কোয়ারেন্টাইনের ব্যাপারে এবং স্কোয়াডের ব্যাপারে, সেটা আসলে জন্য আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। যেহেতু ওরা অনেক ফ্যাসিলিটিস দিতে চাচ্ছে না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা নিজেরা যেটা অ্যারেঞ্জ করে নিয়ে যেতাম সেটাও হচ্ছে না। সো এখন আমাদের নতুন করে ভাবতে হবে। তবে ঘরোয়া ক্রিকেট দ্রুত মাঠে ফিরবে বলে ইঙ্গিত দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট। এখন যেহেতু কোচিং স্টাফরা আছে, ওরাও থেকে যাবে,
আমরা ছেলেরা অনেকে খেলার বাইরে এতদিন ধরে, ওদেরকে আবার খেলার মধ্যে নিয়ে আসবো। যেইটুক আমরা ম্যানেজ করতে পারবো ততজনকে নিয়েই আমরা করব। সূচি অনুযায়ী এই সিরিজটি হওয়ার কথা ছিল চলতি বছরের জুলাই আগস্ট মাসে। অক্টোবরে না হলে এই সিরিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা রয়েই যাচ্ছে। তামান্না তানজিনা, চ্যানেল আই, ঢাকা। এবার টেনিস। অসাধারণ এক ফাইনালে জার্মানির আলেকজান্ডার জাভরেভকে 3-2 সেটে হারিয়ে ইউএস ওপেন টেনিসে ছেলেদের সিঙ্গেলসে শিরোপা জিতেছেন অস্ট্রেলিয়ার ডমিনিক থিয়েম। দ্বিতীয় বাছাই 27 বছর বয়সী থিয়েম এর আগে 3 গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেননি। রোববারের ফাইনালে তেমনই কিছু ঘটার আশঙ্কা তৈরি হয়েছিল। প্রতিদ্বন্দ্বী ও তৃতীয় বাছাই জাভরেভের প্রথম দুটি সেট টেনিস টুর্নামেন্টের নতুন চ্যাম্পিয়ন। ইউরোপিয়ান ফুটবলের খবর। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট ও ফ্রেঞ্চ লিগ 1 চ্যাম্পিয়ন পিএসজি এবার দেখছে দুঃসময়। একাধিক ফুটবলার করোনায় আক্রান্ত হওয়ার পর পিএসজি নতুন মৌসুমে লিগ 1-এর প্রথম 2 ম্যাচই হেরেছে। অলিম্পিক মার্সের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়ের সাথে মারামারিতে জড়িয়ে নেইমার সহ পিএসজির 3 ফুটবলারকে লাল কার্ড দেখানো হয়। প্রথম ম্যাচে লেন্সের পর এবার দ্বিতীয় ম্যাচে পিএসজি 0-1 গোলে হেরেছে অলিম্পিক মার্সের কাছে। 34 বছরে এই প্রথম পিএসজি লিগের প্রথম 2 ম্যাচই হেরেছে। 31 মিনিটে থাবিনের গোলে নিশ্চিত হয় পিএসজির বিপক্ষে অলিম্পিক মার্সের 9 বছরের লিগ 1-এর প্রথম জয়। শেষ মিনিটে 2 দলের খেলোয়াড়রা মারামারিতে জড়িয়ে পড়েন। এই ঘটনায় রেফারি পিএসজির 3 ফুটবলার কুরজাওয়া, পারদেইস ও নেইমার এবং মার্সের অন্য 2 ফুটবলারকে লাল কার্ড দেখান। ঘটনাবহুল এই ম্যাচে খেলোয়াড়দের সামলাতে 5 লাল ও 12 হলুদ সহ মোট 17 বার লাল কার্ড ব্যবহার করেছেন রেফারি। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টস। আপনাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে যাচ্ছি মেহেদির কাছে। শান, আপনাকে অসংখ্য ধন্যবাদ খেলাধুলার সব খবর জানিয়ে দেওয়ার জন্য। এ পর্যায়ে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স করোনা সর্বশেষ। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 26 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু 4759 এবং মৃত্যুর হার 1.40। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2512। এ পর্যন্ত মোট সুস্থ 2,43,155। সুস্থতার হার 71.66। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 3,39,332 জন। 24 ঘন্টায় হটলাইনে কল এসেছে 51,574। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ 13,847 এবং পরীক্ষা হয়েছে 14,216। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1,812। শনাক্তের হার 12.75। সোমবার থেকে ভারতে শুরু হয়েছে সংসদ অধিবেশন। এই অধিবেশন শুরুর আগে এমপিদের বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষা করা হয়। আর তাতে লোকসভার 17 জন ও রাজ্যসভার 8 জন মিলিয়ে 25 জন সংসদ সদস্য করোনা পজিটিভ হলেন। এদের মধ্যে রয়েছেন বিজেপির 14 জন সাংসদ। সেই তালিকায় পশ্চিমবঙ্গের সংসদ সদস্য সুকান্ত মজুমদারও আছেন। এছাড়া কংগ্রেস, ওয়াইএসআর কংগ্রেস, শিবসেনা, ডিএমকে, এডিএমকে, আপ, টিআরএস ও তৃণমূলের সাংসদরাও করোনায় আক্রান্ত। এরই মাঝে শুরু হওয়া সংসদ অধিবেশনে সামাজিক দূরত্ব বজায় রাখতে 2 পাশের আসন খালি রাখার পাশাপাশি 2 জন সাংসদের বসার স্থানের মাঝে লাগানো হয়েছে পলিকার্বন শিট। ফলে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে লোকসভার অর্ধেক সদস্যই বসতে পারছেন। কিছু সাংসদ বসেছেন দর্শক গ্যালারিতে, কিছু সাংসদ রাজ্যসভায় এবং রাজ্যসভার দর্শক গ্যালারিতে। এদিকে সংসদের সবাইকে বসে কথা বলার জন্য রুলিং জারি করেছেন স্পিকার ওম বিরলা। প্রদর্শক, সময় হলো অশোক লীলান্ড ইফাদটজ বিরতি নেবার। আর বিরতির পর যা থাকছে: আন্দোলন ঠেকাতে রাশিয়ার সাহায্য চাইল বেলারুশ, $1.5 বিলিয়ন ঋণ দেওয়ার আশ্বাস পুতিনের। স্ট্যাচু আগে লাইফ বয়, তারপর আদর। দেখো, এখানে ভাইরাস থাকতে পারে যা যেতে পারে আমার কাছ থেকে তোমার কাছে, তারপর অসুখ। তো আগে ভাইরাসকে স্ট্যাচু করে দিই। লাইফ বয় সাবান দেয় কোভিড-19 করোনা ভাইরাস থেকে। ইউনুস
দেখবেন প্রতি শুক্র থেকে সোমবার বাংলাদেশ সময় রাত 11:30 শুধুমাত্র চ্যানেল আই। অনলাইনে যোগ দিয়ে তিনি বলেন, উন্নয়নের ধারাকে ব্যাহত না করে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। ওবায়দুল কাদের বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তির যে সুবাতাস ছড়িয়ে দিয়েছেন তারই ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে পার্বত্য এলাকা। এর আগে কোনো সরকারই পাহাড়ের উন্নয়নকে অগ্রাধিকার দেয়নি, তারা শুধু পাহাড়কে অশান্ত করে রক্ত ঝরিয়েছে। শেখ হাসিনা সরকার দূরদর্শী ভাবনায় ভর করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের 2041 সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের যে রূপকল্প তা বাস্তবায়নে আসুন, সবাই নিবেদিত প্রাণ হই, যার যার দায়িত্বশীলতার সঙ্গে যথাযথভাবে পালন করি। ছোট পর্দার বর্ষিয়ান অভিনেতা মহিউদ্দিন বাহার মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন থেকেই তিনি হার্ট ও কিডনি সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। সোমবার ভোরের দিকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দয়াগঞ্জের বাসা থেকে ইব্রাহিম ডায়াবেটিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর। মহিউদ্দিন বাহার স্কুল জীবন থেকেই বিভিন্ন নাট্য সম্প্রদায়ের সঙ্গে যোগ দেন। 1977 সালে বাংলাদেশ টেলিভিশনে টিভি নাটকে পদার্পণ করেন। নিয়মিত কাজ করে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তবে সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছিলেন দর্শক নন্দিত ম্যাগাজিন ইত্যাদিতে অভিনয় করে। রাজধানীর স্বনামখ্যাত ডিএমএফআর মলিকুলার ল্যাবের সাথে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবির চুক্তি হয়েছে। এর আওতায় ব্যাংকের সকল কর্মী, তাদের পরিবার এবং ইউসিবির ডেবিট ও ক্রেডিট কার্ডধারী গ্রাহকরা 25% ছাড়ে স্বাস্থ্য পরীক্ষা সহ সর্বাধুনিক বিভিন্ন সুবিধা পাবেন। রাজধানীতে ইউসিবির প্রধান কার্যালয়ে ডিএমএফআর মলিকুলার ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফাইজুর রহমান এবং ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল চুক্তিতে সই করেন। এই চুক্তির আওতায় কোভিড ও নন কোভিড বিভিন্ন ডায়াগনোসিস পরীক্ষা ছাড়াও ডিএমএফআর এর লাইফস্টাইলের জন্য প্রসিদ্ধ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকাতে 25% ছাড় পাবেন। মানুষের এই সময় আমরা এই হিসাবে সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা করোনার কালে আসলে সবাই কি করতে পারছে না, আমাদের যত যে ধরনের সাপোর্ট এবং আমরা যেটা বলি যে আপনারা এখন হেলথ চেক আপের জন্য মানুষ দেশের বাইরে যেতে পারছে না, দিতে পারছে না, আমরা কিন্তু সেই সাপোর্ট আপনাদের তো আজ So before we go for evidence, formal evidence, আমরা কিন্তু কাজ শুরু করছি। আপনাদের সাথে সম্পর্ক আমাদের দীর্ঘদিনের। একটা আগে দেখেছিল যে 90 থেকে 2020 বিরাট সময় ধরে আমরা একসাথে কাজ করছি। এ পর্যায়ে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। নিজের দেশে চলমান বিক্ষোভ প্রতিবাদের মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। এ সময় তিনি বিক্ষোভ ঠেকাতে পুতিনের সাহায্য চেয়েছেন। বৈঠকে মিনস্কোকে $1.5 বিলিয়ন ঋণ দেবার প্রতিশ্রুতি দেবার ঘোষণা দিয়ে পুতিন জানান, তিনি আশাবাদী যে আন্তর্জাতিক কোনো পক্ষের হস্তক্ষেপ ছাড়াই বেলারুশ এই সংকট মোকাবেলা করতে পারবে। এছাড়াও সাংবিধানিক সংস্কারের জন্য লুকাশেঙ্কোর প্রস্তাবকে যৌক্তিক ও সময়োচিত বলে মন্তব্য করেন। সোমবার সকালেই লুকাশেঙ্কোকে বহনকারী একটি বিমান রাশিয়ার সোচি শহরে অবতরণ করে। এমন একটি সময় লুকাশেঙ্কো রাশিয়া সফরে গেলেন যখন তার নিজ দেশে চলছে তুমুল উত্তেজনা। সফরের মাত্র একদিন আগেই বেলারুশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ থেকেও গ্রেফতার করা হয়েছে 774 জনকে। যা যাক সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে। বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2020-এর 2টি শাখায় বাংলাদেশি চলচ্চিত্র মনোনীত হয়েছে। উৎসবের চলচ্চিত্র তথ্য তথা এ উইন্ডো অন এশিয়ান সিনেমা শাখায় মনোনীত হয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিতের নোনা জলের কাব্য চলচ্চিত্রটি।
আর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এশিয়ান শর্ট ফিল্ম কম্পিটিশন শাখায় মনোনীত হয়েছে আরিক আনাম খানের ট্রানজিট। বাংলার ম্যানগ্রোভ বন ও তার তীরবর্তী জীবনযাপনের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে নোনা জলের কাব্য। এর আগে 64তম BFI লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের প্রাথমিক তালিকায় মনোনয়ন পেয়েছে চলচ্চিত্রটি। আর ঢাকার একজন হকারের প্রতিদিনের সংগ্রাম, টিকে থাকার লড়াই, উন্নত জীবনের জন্য ইতালি যাওয়ার স্বপ্ন ও নানা টানাপোড়েন নিয়ে নির্মিত হয়েছে ট্রানজিট নামের স্বল্প দীর্ঘ চলচ্চিত্রটি। এশিয়ার বৃহত্তম চলচ্চিত্র উৎসব বুসান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে 21 থেকে 30 অক্টোবর। এই চলচ্চিত্র উৎসব থেকে অস্কার ও বাফটা পুরস্কারের জন্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচন করা হয়। জানাবো অর্থনীতি সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে DSE সূচক 1 পয়েন্ট কমে 5092 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 356টি কোম্পানির 1148 কোটি 95 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 180 কোটি 77 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 143টির, কমেছে 175টির এবং অপরিবর্তিত রয়েছে 38টি কোম্পানির শেয়ারের দাম। যাওয়া যাক চট্টগ্রাম সংবাদে। আসন্ন দুর্গাপূজার উদ্বোধনী পর্ব মহালয়ার অনুষ্ঠান এবার সংক্ষিপ্ত পরিসরে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখা। আসন্ন দুর্গাপূজার সার্বিক বিষয় নিয়ে পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভায় এ তথ্য জানানো হয়েছে। এছাড়া করোনা সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আগামী 22 অক্টোবর থেকে 5 দিন ব্যাপী সনাতন ধর্ম সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে বলেও জানানো হয়েছে। চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার দেব, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সদস্য অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, জেলা পূজা উদযাপনের সহসভাপতি অ্যাডভোকেট চন্দন বিশ্বাস সহ অন্যরা। বন্ধ ঘোষণা করা হয়েছে করোনা পরিস্থিতিতে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দিতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সমন্বয় পরিষদের উদ্যোগে চালু করা ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমের। মানবিক ডাক্তার আপনার পাশে শীর্ষক এই কার্যক্রমের মাধ্যমে দীর্ঘ 3 মাস হাজারো মানুষকে বিনামূল্যে ঔষধ প্রদানের পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ উপলক্ষে পরবর্তী কর্মসূচি নির্ধারণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমন্বয় পরিষদের আহ্বায়ক লায়ন মোহাম্মদ হাকিম আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া। এ সময় আরো ছিলেন সাবেক সিভিল সার্জন, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার সরফরাজ খান চৌধুরী বাবুল সহ অন্যরা। অনুষ্ঠানে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা মানবিক ডাক্তার, প্রতিষ্ঠান ও সহযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এবার পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। বিরূপ আবহাওয়ায় নওগাঁয় পানি অক্সিজেন শূন্য হওয়ায় জেলার আত্রাই ও রানীনগর উপজেলার অধিকাংশ পুকুরের মাছ মরে গেছে। এতে কয়েক কোটি টাকার লোকসানে পড়েছে মাছ চাষিরা। নওগাঁ থেকে ইমরুল কায়েসের পাঠানো তথ্য ও ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। 1 সেপ্টেম্বর রাত থেকে আকাশ লাগাতার মেঘাচ্ছন্ন ও প্রকৃতিতে কোনো বাতাস না থাকার কারণে পানি অক্সিজেন শূন্য হয়ে পড়ে। পুকুর মালিকরা কৃত্রিমভাবে অক্সিজেন তৈরি সহ নানা রকম চিকিৎসা ও ওষুধ ব্যবহার করেও কোনো ফল পাচ্ছেন না। সারা রাত আমরা ট্রিটমেন্ট করছি, পানির ঝর্ণা দিছি, তারপরেও মাছকে অক্সিজেন ট্যাবলেট দিছি, তারপরেও আমরা মাছকে রক্ষা করতে পারিনি। অক্সিজেন শর্টের কারণে এই মাছগুলো মারা গেছে। আতাইকুলা মৌজা রানীনগরে 35 বিঘা জলা মাছ চাষিরা জানান, অক্সিজেন কমতে শুরু করলে প্রথমে ঝাঁকে ঝাঁকে মাছ পানির তলা থেকে পুকুরের ধারে এসে জমা হতে থাকে। ধীরে ধীরে মাছ মরতে শুরু করে। অনেক চেষ্টা করেও মাছ রক্ষা সম্ভব হচ্ছে না। 2টা পুকুরের মাছই হঠাৎ অ্যাক্সিডেন্টে সব মারা গেল। এই মাছের দাম মোটামুটি
20-25 লাখ টাকা। পানিতে ভাসমান ছাড়াও মৃত মাছগুলো পুকুর পাড় বা যেখানে ফাঁকা জায়গা রয়েছে সেখানেই স্তূপাকারে রাখা হচ্ছে। এসব পচা মাছের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকার জনজীবন। মাছের মারা যাওয়ার কারণে এতটা দুর্গন্ধ আমরা এলাকায় থাকতে পারতেছি না। প্রাকৃতিকভাবে মাছের এমন মরক এর আগে হয়নি উল্লেখ করে ক্ষতিগ্রস্ত পুকুর মালিকদের তালিকা তৈরি এবং ক্ষতিপূরণের কথা জানায় মৎস্য বিভাগ। সরকার ইতিমধ্যে আমাদের অধিদপ্তরের মাধ্যমে এই ক্ষতির পরিমাণটা নিরূপণ করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। ক্ষতির পরিমাণটা নিরূপণ করে আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিব। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের উখিয়া ও টেকনাফের পাহাড় ও বনভূমির জীবন বৈচিত্র্য ক্ষতি পুষিয়ে নিতে বৃক্ষরোপণ করা হচ্ছে। এবার 3 লাখ গাছের চারা লাগানোর লক্ষ্য নেওয়া হয়েছে। এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের তত্ত্বাবধানে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের সহযোগিতায় 11টি সংস্থা বনায়নের কাজ করছে। নুরুল আলমের ভিডিওতে সরোয়ার আজম মানিকের রিপোর্ট। 3 বছরের বেশি সময় ধরে মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে 11 লাখ রোহিঙ্গা। মানবিক কারণে তাদের আশ্রয় দিতে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 6500 একর পাহাড় কেটে বনভূমি ও এর জীববৈচিত্র্য ধ্বংস হয়েছে। 34টি ক্যাম্পে বিপুল রোহিঙ্গার বসতি। ওই নিষ্কাশন ও রান্নার জ্বালানিতে বনের কাঠ পোড়ানোর ফলে ভয়াবহ বিপর্যয়ের মুখে এখানকার পরিবেশ। ভূপ্রকৃতিগত ব্যাপক পরিবর্তন রোধে ক্যাম্পগুলোতে বনায়ন শুরু হয়েছে। এখানে গভীর জঙ্গল ছিল, বড় বড় গাছ ছিল, হাজার হাজার রকমের পাখি ছিল, প্রাণী ছিল, এমনকি হাতিও ছিল। তো রোহিঙ্গারা আসার সাথে সাথে সেগুলা তারা জ্বালানি কাঠ এবং শেড বানানোর জন্য পুরোপুরি কেটে ফেলে। জঙ্গল কেটে যে একেবারে মরুভূমির মতো ব্যারেন ল্যান্ড করা হয়েছিল, এটা তো পরিবেশের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ। সুতরাং এইটাকে আমাদের আবার ফিরিয়ে আনতে হবে। বিগত বছরে আমাদের বর্ষা মৌসুমে আমাদের টার্গেট ছিল 7 লাখ গাছের চারা রোপণ করা। এবছরে আমাদের পরিকল্পনা হচ্ছে 3 লক্ষ গাছের চারা রোপণ করা। 34টি ক্যাম্পে আমরা কভার করব। গত 2 বছরে নানা প্রজাতির 7 লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। এসব গাছ রক্ষণাবেক্ষণ করবেন রোহিঙ্গা জনগোষ্ঠী। পাহাড়ের বৈচিত্র্য বিবেচনায় নিয়ে গাছের চারা রোপণ করা হচ্ছে। বৃক্ষরোপণের ফলে পাল্টে গেছে ক্যাম্পগুলোর দৃশ্য। চারিদিকে এখন সবুজের সমারোহ। তাই বৃক্ষরোপণ অব্যাহত রাখার পাশাপাশি এগুলোকে রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন বলে মনে করছেন পরিবেশবিদরা। কক্সবাজারের উকিয়ার কুতুপালং 17 নম্বর ক্যাম্প থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। যাওয়া যাক এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে যমুনা ব্যাংকের ভক্তবাড়ি ও ডাঙ্গা বাজার উপশাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক গাজী গোলাম মুর্তজা পাপ্পা। বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহান ভুইয়া, নরসিংদী জেলার পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন ভুইয়া, ডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাবের উল হাই সহ অন্যরা। প্রিয় দর্শক, সময় হলে আবার অশোক লেল্যান্ড ইফাত অটোজ বিরতি নেবার, আর বিরতির পর যা নিয়ে ফিরব।